ওয়েলকাম টু আরএম বায়োলজি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পড়ব বা আমরা ডিসকাস করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে কোষ বিভাজন। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস তোমাদেরকে দিয়েছে, সেটা এখন যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে অবশ্যই করে দেখে নিও। সাথে কিন্তু তোমরা কেমিস্ট্রি ক্লাসও কিন্তু সাইমালটেনিয়াসলি পাচ্ছ, সেগুলো কিন্তু অবশ্যই করে দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথম 5টা প্রশ্ন এই জায়গাটা আছে, 5 কোশ্চেন এই স্লাইডটায় আছে। প্রথম প্রশ্ন দেখো, কোষ বিভাজন সম্পর্কে সর্বপ্রকার ধারণা দিয়েছিলেন কে? এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হচ্ছে প্রিভোস্ট এবং ডুমাস, অর্থাৎ অপশন এ। কোন বিজ্ঞানী সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন যে নতুন কোষ তার পূর্ববর্তী কোষ থেকেই সৃষ্টি হয়? কোশ্চেনের উত্তরটা হবে ভিরচাউ। এটা ভার্চিউ হয়ে আছে, উত্তর হবে ভিরচাউ। অমনিস সেলুলা বলে যে ল্যাটিন টার্মটা ব্যবহার করেছিল সেটা কিন্তু ভিরচাউ। উদ্ভিদ দেহে কোষ বিভাজন উদ্দীপক পদার্থ কোনটি? উদ্ভিদ দেহে কোষ বিভাজন উদ্দীপক পদার্থ কিন্তু সাইটোকাইনিন, যেটা মাইটোজেন নামেও পরিচিত। মাইটোজেন, উদ্ভিদ কোষের মাইটোজেন নামে পরিচিত সাইটোকাইনিন। আর প্রাণী কোষের মাইটোজেনের যদি উদাহরণ জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইজিএফ বা এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। প্রাণীদেহে কোষ বিভাজন উদ্দীপক পদার্থ কোনটি? প্রাণীদেহে কোষ বিভাজক উদ্দীপক হচ্ছে লিম্ফোকাইন। কোষচক্রের আবিষ্কার করেন হাওয়ার্ড এবং পেল্ক। পরবর্তী, একটি আদর্শ কোষের বা আদর্শ কোষচক্রের দশাগুলির সঠিক পর্যায়ক্রম হলো। দেখো সব থেকে প্রথমে থাকে হচ্ছে জি ওয়ান এর পরে আসে হচ্ছে এস এর পরে আসে হচ্ছে জি2 এবং জি2-র পরে আসে হচ্ছে এম। এই পার্টিকুলার হচ্ছে একটা কোষচক্র। দেখো অপশন ডিতে আছে। ইন্টারফেজের কোন উপদশায় কোষীয় অঙ্গাণুর দ্বিত্বকরণ ঘটে? কোষীয় অঙ্গাণুর দ্বিত্বকরণ ঘটে জি1 বা যেটাকে গ্যাপ 1 ফেজ বলে। জি1 বা গ্যাপ 1 ফেজ। ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ দ্বিত্বকরণ বা প্রতিলিপিকরণের ঘটনা ঘটে? এটা হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এস দশা বা যেটাকে বলা হয় সিনথেসিস দশা। কোন কোষ জি0 দশার সিদ্ধান্ত গ্রহণ করে কোথায়? এটা হবে জি1 উপদশা শেষের দিকে। জি1 যে উপদশা আছে সেখানে 3খানা সিদ্ধান্ত গৃহীত হয়। কি সিদ্ধান্ত? যে কোষটা অংশগ্রহণ করেছে কোষচক্রে সেটা জি1 থেকে এসে যাবে কিনা, নাকি জি1 থেকে জি0-তে অবস্থান করবে কিনা, এটা 1 নম্বর। এটা 2 নম্বর। এবং 3 নম্বরে আবার জি0 থেকে পুনরায় জি1-এ এসে আবার কোষচক্রে চলে আসবে কিনা। এই 3টে সিদ্ধান্ত কিন্তু জি1-এ গৃহীত হয়। তো অপশন কোনটা উত্তর হবে? অপশন এ কারেক্ট 9-এর জন্য। পরবর্তী প্রশ্ন, ইন্টারফেজে জি2 উপদশায় কোন নির্দিষ্ট প্রোটিনটি সংশ্লেষিত হয়? টিউবিউলিন প্রোটিনটি সংশ্লেষিত হয়। কোষচক্রের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দশা কোনটি? কোষচক্রের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দশা কিন্তু এম ফেজ। এটা সব থেকে ক্ষুদ্রতম দশা, যেটাকে মাইটোটিক ফেজও বলা হয়। মাইটোটিক ফেজ ও বলা হয়ে থাকে। কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা কিন্তু জি1। কোষ বিভাজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় জি1 দশায়। কোষ বিভাজনের কোন দশায় কলচিসিন প্রয়োগ করলে কোষ বিভাজন বন্ধ হয়ে যায়? মেটাফেজ দশা সম্পূর্ণ হওয়ার পর যদি কলচিসিন ব্যবহার বা প্রয়োগ করা হয় তখন সেই কোষচক্রটা বন্ধ হয়ে যাবে, আর অ্যানাফেজ দশায় প্রবেশ করবে না। কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোম বিভাজিত হয় না? এক্ষেত্রে উত্তরটি হবে তোমাদের অ্যামাইটোসিস, অর্থাৎ অ্যামাইটোসিস, অপশন সি। কোন প্রকার কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বা অনেক সময় সমবিভাজনও বলে? উত্তরটি হবে কিন্তু মাইটোসিস। তার কারণ যদি আমরা মাইটোসিসের ক্ষেত্রে মাতৃকোষ 2n হয় তাহলে দুটো যে অপত্য কোষ সৃষ্টি হয় তারাও কিন্তু 2n প্রকৃতির হয়। আবার যদি মাতৃকোষটা n প্রকৃতির হয় সেখান থেকে যদি অপত্য কোষ সৃষ্টি হয় সেখানেও কিন্তু n প্রকৃতির অপত্য কোষ পাওয়া যায়। এই কারণে বাহ্যিক
এবং অভ্যন্তরীণ বৈশিষ্ট্য সমান থাকার কারণে সমবিভাজন বা সদৃশ বিভাজন বলে। নিচের কোনটিকে আদর্শ মাইটোসিস বলা হয়? ক্রিপ্টোমাইটোসিসকে আদর্শ মাইটোসিস বলা হয়। কোষ বিভাজনের সর্বাপেক্ষা সংক্ষিপ্ত দশার নাম কি? অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাতে কেবলমাত্র একটাই ইভেন্ট হয়, সেটা হচ্ছে অ্যানাফেজীয় চলন ঘটে। অ্যানাফেজীয় চলন অর্থাৎ ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে স্থানান্তরিত হতে শুরু করে। অ্যানাফেজীয় চলন, অ্যানাফেজীয় চলনটাই ঘটে শুধুমাত্র। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে? উত্তরটি হয়ে যাবে প্রোফেজ দশা। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? টেলোফেজ দশায়। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজনটা সম্পূর্ণ হয়? অ্যানাফেজ দশায় বিভাজন সম্পূর্ণ হয়। তো যখনই এরকম একটা ধরো ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা অ্যানাফেজের একদম শুরুতে দ্বিধাবিভক্ত হয়ে যায়। দ্বিধাবিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ারের একটু অংশ এবং বাহুযুক্ত এরকম একটা ক্রোমোজোম পাওয়া যায় এবং আবার ফের এরকম একটা ক্রোমোজোম পাওয়া যায়। এই দুটো ক্রোমোজোমকে কি বলা হয়? এই দুটো ক্রোমোজোমকে আমরা মোনাড ক্রোমোজোম বলি। কি ক্রোমোজোম বলি? মোনাড ক্রোমোজোম বলি, বা অনেক ক্ষেত্রে এটাকে অপত্য ক্রোমোজোমও বলা হয়ে থাকে। তাহলে দেখো, এই পার্টিকুলার জায়গায় আমরা একটা ক্রোমোজোম মাতৃকোষে শুরু যদি করি, তাহলে এই জায়গাটায়, এই পার্টিকুলার জায়গাটাতে এসে দেখো এরাই কিন্তু বিপরীত মেরুতে চলে যাবে এবং পরবর্তীকালে একটা একটা করে নিউক্লিয়াস গঠন করবে, ক্রোমাটিনে পরিণত হয়ে যাবে টেলোফেজে গিয়ে। তাই আমরা এখানে সমবিভাজন বলছি মাইটোসিসকে এই পার্টিকুলার কারণটার জন্য। কোষ বিভাজনের কোন দশাতেই ক্রোমোজোমের আকার, আয়তন ও সংখ্যা পর্যবেক্ষণের জন্য আদর্শ বলে ধরা হয়? মেটাফেজ। তার কারণ কি? মেটাফেজ দশা চলাকালীন এরকম কোষে একটা বিষুব অঞ্চল বা মেটাফেজিক প্লেট তৈরি হয়। সেই মেটাফেজিক প্লেটে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যের ভিত্তিতে এরকমভাবে বিন্যস্ত থাকে। তো দৈর্ঘ্যের ভিত্তিতে যেরকম বিন্যস্ত থাকে তা আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি, তাহলে সংখ্যাটা খুব ভালো করে নিশ্চয়ই গুনতে পারবো। তো এই পার্টিকুলার কারণটির জন্য মেটাফেজ দশাতে আমরা সংখ্যাটা খুব ভালো করে গুনতে পারি। উত্তরটা কি হয়ে যাবে? মেটাফেজ দশা। মাইটোসিসের কোন দশায় বেমের নিরক্ষীয় তল থেকে অপত্য ক্রোমোজোমের প্রান্তীয় গমন ঘটে? প্রান্তীয় গমন যেটা শুরু হয় সেটা কিন্তু অ্যানাফেজ দশা, যেটাকে অ্যানাফেজীয় চলন বলে। নিচের কোন কোষীয় অঙ্গাণুটি মাইটোসিসের সময় বেমতন্তু গঠনে বা বেম গঠনে অংশগ্রহণ করে? সেন্ট্রোজোম। পরে, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে সজ্জিত হয়? উত্তর যাবে মেটাফেজ দশা। এই নিরক্ষীয় তলটাকে আমরা মেটাফেজিক প্লেন নামেও জানি। নিচের কোনটি হেটারোটাইপিক কোষ বিভাজন? হেটারোটাইপিক কোষ বিভাজন কিন্তু মিওসিস। কেন হেটারোটাইপিক? এই কারণে হেটারোটাইপিক, মিওসিস দুটো ভাবে হয়, একবার মিওসিস 1 হয়, একবার মিওসিস 2 হয়। মিওসিস 1 এর ক্ষেত্রে মাতৃকোষ যদি 2n হয়, তাহলে সেক্ষেত্রে এটা এন এন বিভক্ত হয়। আবার এই এন গুলো মিওসিস 2 তে অংশগ্রহণ করে দুটো করে অপত্য এন সৃষ্টি করে। দেখো, তাহলে একবার এন 2n থেকে এন হচ্ছে এই দশাতে, আবার এন থেকে এন হচ্ছে, তাহলে দুটো আলাদা প্রসেস। আলাদা কি বলা হয়? হেটারো বলা হয়। এই কারণে কিন্তু মিওসিসকে আমরা হেটারোটাইপিক কোষ বিভাজন বলি। প্রো মেটাফেজ দশায় অবিন্যস্ত ক্রোমোজোমগুলি বেমতন্তু নিরক্ষীয় তলে সজ্জিত হওয়ার ঘটনাকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়। কোন প্রক্রিয়ায় জনন মাতৃকোষ বিভাজিত হয়? জনন মাতৃকোষ বিভাজিত হয় কিন্তু মিওসিস প্রক্রিয়া। মিওসিস 1-এ প্রথম প্রোফেজ উপদশাটি বা প্রথম যে প্রোফেজ উপদশা আছে সেটা কটা উপদশায় বিভক্ত? প্রোফেজ দশাটা কটা উপদশায় বিভক্ত? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 5টি উপদশায় বিভক্ত। কোষ বিভাজন এক প্রকার ড্যাশ নিয়ন্ত্রিত প্রক্রিয়া, জিন নিয়ন্ত্রিত প্রক্রিয়া। সাইন্যাপসিস ঘটে প্রথম মিওসিস প্রোফেজের কোন উপদশায়? জাইগোটিন উপদশায়। সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে কি বলা হয়? সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে বলা হয় সাইন্যাপসিস, বলা হয় সাইন্যাপসিস। মিওসিস 1-এর প্রোফেজের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুরবার কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে। এক্ষেত্রে তোমাদের উত্তরটি যেটি হবে সেটি কিন্তু প্যাকিটিনি বা প্যাকাইটিনি। ক্রসিং ওভারের ফলে ড্যাশ ঘটে। ক্রসিং ওভারের ফলে কিন্তু জিনগত প্রকরণ ঘটে।
মিওসিস ওয়ানের প্রোফেজ যে প্রথম প্রোফেজ উপদশা, সেখানে কোন দশায় বোকে স্টেজটা আমরা দেখতে পাই? বোকে স্টেজ আমরা কোন দশায় দেখতে পাই? লেপ্টোটিনি দশায়। নিচের কোন কোষটিতে মাইটোটিক বিভাজন দেখা যায় না? মাইটোটিক বিভাজন দেখা যায় না স্নায়ু কোষে। নিচের কোন কোষে মিওসিস দেখা যায়? কোন কোষে মিওসিস দেখা যায়? দেখো এখানে একমাত্র জনন কোষ বলতে প্রাইমারি স্পারমাটোসাইট আছে, তো এটা উত্তর হবে অপশন সি। সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স কোথায় দেখতে পাওয়া যায়? সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স আমরা দেখতে পাই দুটি সমসংস্থ ক্রোমোজোমের মাঝখানে। নিচের কোন প্রোটিনটি ক্রোমোজোমের জোড় বাঁধতে সাহায্য করে? নিচের কোন প্রোটিনটি? সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স। তারপরে ক্রোমোজোমীয় বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশের সঙ্গে যুক্ত হয়? ক্রোমোজোমীয় বেমতন্তু ক্রোমোজোমের কোন অংশের সঙ্গে? সেন্ট্রোমিয়ারের সাথে। মিওসিস চলাকালে কখন বাইভ্যালেন্ট গঠিত হয়? বাইভ্যালেন্ট গঠিত হয় কিন্তু জাইগোটিন উপদশায়। মিওসিস চলাকালে পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের অংশের পরস্পরের মধ্যে আদান প্রদানকে কি বলা হয়? ক্রসিং ওভার বলা হয়। তো এই যে 42টি প্রশ্ন তোমরা পেলে, এই 42টি প্রশ্ন থেকে তোমাদের এসএমএফডব্লিউবি, জেনপাস ইউজি এই দুটো পরীক্ষায় অবশ্যই তোমরা একটা থেকে দুটো প্রশ্ন কমন অবশ্যই পাবে। তাই ভিডিওটি আশা করব শেষ পর্যন্ত প্রত্যেকে দেখেছো, এবং আমি তোমাদের এই পিডিএফটি পিন কমেন্টে দিয়ে রাখবো। 150 ভিউ হলে তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে, এবং বাকি যে পিডিএফ এখনো আপলোড করা হয়নি তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওগুলো খুলে দেখে নিও, সেখানে আমি পিডিএফ আপলোড করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও ভিডিও আপলোড করলে যাতে তোমাদের নোটিফিকেশন চলে আসে।